নমস্কার বন্ধুরা। শনিবারের রাত্রে আমি শুভ চলে এসেছি আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে তোমাদের প্রিয় ভূতভীষণ চ্যানেলে। আজকে ১০ নম্বর এপিসোডে তোমাদের জন্য থাকছে স্পেশাল এপিসোড আত্মার ডাক। আজকের ঘটনাটি পাঠিয়েছে শেফালি সরকার। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবে তোমাদের পড়ে শোনাচ্ছি। শুরুতেই আজকের ঘটনার প্রেরিকাকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ঘটনা লিখে পাঠানোর জন্য। যাই হোক, তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। ভূতভীষণ চ্যানেলের জন্য রইল অনেক শুভেচ্ছা। আগামীতে আরও রোমাঞ্চকর ঘটনা শুনব এই আশা রাখি। ভূতভীষণ পরিবার আরও বড় হয়ে উঠুক এই প্রার্থনা করি। আমার মেয়ে তোমার চ্যানেলের নিয়মিত শ্রোতা। প্রথম যেদিন তোমার চ্যানেলের ঘটনাটি আপলোড করেছিলে সেদিন আমার মেয়ে ঘটনাটি শুনছিল। আমি ওকে বলেছিলাম এসব ঘটনা না শুনতে, ভয় পাবে জন্য। কিন্তু তার জেদের কারণে আমাকেও তার সাথে ঘটনাটি শুনতে হয়। এরপর থেকে তোমাদের চ্যানেলের আপলোড করা ঘটনার নোটিফিকেশন আসলেই মেয়ে আমার ঘরে চলে আসে একসাথে ঘটনাটি শুনবে জন্য। যাই হোক, মেয়ের সাথে আমিও এখন ঘটনা কখন আপলোড করবে সেই অপেক্ষায় থাকি। তোমাদের চ্যানেলে চলন বিলের যে ঘটনাগুলি সতীশবাবু পাঠিয়েছেন সেখানকারই এক ঘটনা আমি ছোটবেলায় আমার বাবার কাছ থেকে শুনেছিলাম। সেই ঘটনাটি জানানোর জন্যই তোমাকে আজ লিখে পাঠাচ্ছি। ঘটনাটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমার চ্যানেলে পড়ে শুনিও। বাবা বলেছিলেন বাংলাদেশে বিলদহর বলে যে মৌজা আছে তার ৩ দিকে রয়েছে ৩টি গ্রাম। গ্রামগুলি হল কৃষ্ণনগর, সাপগাড়ি ও আনন্দনগর। আর একদিকে রয়েছে বড় চলন বিল, আর এরই মাঝে রয়েছে একটি ঝিল যার নাম মধ্যচড়া। যে ঘটনাটি জানানোর জন্য তোমাকে লিখছি সেই ঝিলটি ছিল প্রায় ৭০০ বিঘা জুড়ে বিস্তৃত। ঘটনাটির সূত্রপাত হয়েছিল এই ঝিলটিতেই। এই ঝিলে জল থাকার কারণে কোনো ফসল হতো না। সব জল বের করে দেওয়া হলে বছরে এই ঝিলের জমি থেকে ৩টি ফসলের আবাদ করা যাবে। এতে সব মালিকরা একটু হলেও আর্থিক উন্নতি লাভ করবে। জমিগুলো ফেলে রেখে কোনো লাভ হবে না সেদিকে চিন্তা করে এই ঝিলের জমির মালিকেরা সিদ্ধান্ত নেয় যে তারা এই ঝিলটির জল বের করার জন্য চলন বিল পর্যন্ত একটি নালা কাটবে, যাতে তারা জমিটি ফসল আবাদের জন্য প্রস্তুত করতে পারে। সেই মতো সকলে, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোক এগিয়ে আসে নালাটি কাটার জন্য। এই নালার দূরত্ব ছিল প্রায় ৭০০ মিটার লম্বা, চওড়া মোটামুটি ৩ মিটার, আর গভীরতা ছিল ৬ থেকে ৭ ফুট। ঝিলটা ছিল অনেকটা উঁচু জমির উপরে, তাই উঁচু জায়গাটিতে নালাটি কাটলেই সব জল বেরিয়ে যাবে এই চিন্তা করেই তারা নালাটি এভাবে তৈরি করে। যাই হোক, পরিকল্পনা মাফিক নালা কাটা হলে ঝিলের সব জল চলন বিলে যেতে শুরু করে। সে সময় প্রচুর মাছ নালা দিয়ে বিলে ঢুকতে শুরু করে। অগণিত দর্শক এসে নালার দুপাশে ভিড় জমায় এই মাছ ও জলের স্রোত দেখার জন্য। নালার দুপাশে এই ভিড় ক্রমশ বাড়তে থাকে। যেহেতু জলের স্রোত ক্রমশ প্রবল হতে থাকে, তাই নালার দুধার থেকে ছোট বড় মাটির চাঙড় ভেঙে নালার জলে পড়ছিল। জমির মালিকরা নিচে নেমে সাথে সাথেই সেগুলো তুলে দিচ্ছিল।
এমনই সময় একটি ছোট ও মাঝারি মাটির চাঙড় ভেঙে নালার মধ্যে পড়ে। সেই চাঙড় দুটি তোলার জন্য হরিদাস ও হোসেন আলী নালাটিতে নামে। নালায় নেমেই চাঙড় তোলার জন্য নিচু হলে সঙ্গে সঙ্গে ওপর থেকে বড় একটি মাটির চাঙড় হরিদাস ও হোসেন আলীর ওপর পড়ে। সকল মালিকসহ দর্শকেরা আঁতকে ওঠে ও মাটি সরাও বলে চিৎকার করতে থাকে। এরই মধ্যে চোখের পলক পড়তে না পড়তেই হরিদাস ও হোসেন আলী দুজনেই জলে তলিয়ে যায়। সেখানকার মানুষজন তড়িঘড়ি করে নালায় নামে ওই দুজনকে উদ্ধার করার জন্য। বহু কষ্টে হোসেন আলীকে চাঙড় সরিয়ে উদ্ধার করা যায়। হোসেন আলী জীবিত অবস্থায় থাকলেও হরিদাসকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় না। এভাবে হরিদাসের অপমৃত্যু হয়। এদিকে জল নিকাশের কাজও সম্পন্ন হয়ে যায়। হরিদাসের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না ঠিকই, তবে তিনি নানান সমাজ সেবামূলক কাজে যুক্ত থাকতেন, যার কারণে গ্রামের সমস্ত লোক, হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই তাকে শ্রদ্ধার সহিত দেখতেন। হরিদাসের বাড়িতে ছিল তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূ। এই ঘটনার শুরুর দিকে সমস্ত কিছু ঠিকই ছিল, কিন্তু এই অপমৃত্যুর মাস দেড় দুয়েক পর শুরু হয় অদ্ভুত সব ভুতুড়ে কাণ্ড কারখানা। হরিদাসের এই অপঘাতে মৃত্যুর পর বাড়িতে ব্রাহ্মণ ডেকে আত্মার শান্তির কাজ করা হয় ঠিকই, কিন্তু হিন্দু মতে অপঘাতে মৃত্যু হলে গয়ায় গিয়ে সেই মৃত ব্যক্তির নামে যে পিণ্ডদান করা হয় সেটি তারা করে না। হিন্দুরা আজও গভীরভাবে মানে ও বিশ্বাস করে যে গয়ায় পিণ্ডদান না করলে অপঘাতে মৃত্যুর পর সেই মৃত ব্যক্তির আত্মা মুক্তি বা শান্তি পায় না। তাই আজও গয়ায় গিয়ে পিণ্ডদানের প্রথা রয়েছে। এদিকে চলন বিলের পাশে একটি বড় বটগাছ ছিল, যে গাছটি হরিদাস নিজে হাতে একসময় মানুষের কল্যাণের স্বার্থে রোপণ করেছিলেন। গাছটি এতটাই বড় হয়েছিল যে চারিদিকে ফাঁকা থাকার কারণে মোটামুটি 10-15 কিলোমিটার দূর থেকেও গাছটি দেখা যেত। তিন দিক গ্রাম দিয়ে ঘেরা থাকলেও চলন বিলের দিকে যে ফাঁকা জমি ছিল সেখানে শুরু হয় ভয়ঙ্কর কাণ্ড কারখানা। শুরুতে সন্ধ্যাতে কেউ একা একা ওই ফাঁকা জায়গার উপর দিয়ে আসতে নিলেই হাত বা মাথায় থাকা বোঝা টেনে ধরে কেউ কান্না গলায় বলে উঠত, আমার কি গতি হবে, আমি কি উদ্ধার হব না? ধীরে ধীরে মানুষজন ওই মাঠের পথ দিয়ে কেউ আর একা যাওয়া আসা করতো না। এরপর থেকে 2 জন বা 3 জন বা তারও বেশি মানুষ একসাথে মাঠে দিয়ে যাতায়াত শুরু করে। এরকমই একদিন 3 জন ওই মাঠের ওপর দিয়ে হেঁটে আসছিল। তখন সন্ধে ঘনিয়ে আসছিল। এই 3 জনের মধ্যে পিছনে থাকা লোকটিকে ছায়ার অবয়বের মতো কিছু একটি হাত টেনে ধরে আর বলে, আমার কি গতি হবে, আমি কিভাবে উদ্ধার হব ভাই? মানুষজন রীতিমতো ভয় পেতে শুরু করে। কারো আর বোঝার বাকি থাকে না যে ওই ছায়ার মতো অবয়ব আর কারো না, এটা সেই মাস দেড় দুয়েক আগে অপঘাতে মৃত্যু হওয়া হরিদাসের। সেদিন সন্ধ্যায় সেই ঘটনার পর সবাই ভয়ে পড়িমড়ি করে দৌড়ে মাঠটি পার হয়। তখনও সেই অবয়বটি এক নাগাড়ে বলেই চলেছিল, আমার কি গতি হবে, তোমরা কি কিছু একটা ব্যবস্থা করে আমাকে উদ্ধার করবে না? এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে সাপগাড়ির আজিজ নামের এক ব্যক্তি বিল থেকে মাথায় করে একটি নাড়ার বোঝা নিয়ে সেই বিশালাকৃতি বটগাছের নিচ দিয়ে যাচ্ছিল।
সে সময় উপর থেকে তার বোঝা কেউ যেন টেনে ধরে। আজিজ তখন ভয়ে শিহরিত হয়ে দৌড়াতে শুরু করে। তার নাড়ার বোঝা সেই বটগাছের নিচেই থেকে যায়। কিছু দূর দৌড়ে যাওয়ার পর আজিজ পিছনে ঘুরে দেখতে পায় তার বোঝাটা শূন্যে ঝুলছে। এই দৃশ্য দেখার পর আজিজের শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসে। সে যেন আর সেখান থেকে নড়তে পারে না। তার দেহ যেন পাথর হয়ে গেছে, এমনটাই অনুভব করে আজিজ। শত চেষ্টা করেও সে তার পা এগিয়ে নিয়ে যেতে পারে না। সে স্পষ্ট শুনতে পায় কেউ যেন তাকে বলছে, আমার কি কোনো গতি হবে না? আমাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করো তোমরা। এরপরেই হঠাৎ বোঝাটি মাটিতে পড়ে যায়। সাথে সাথেই তার অবস্থা আবার স্বাভাবিক হলে তৎক্ষণাৎ দৌড়ে সেখান থেকে গ্রামে পৌঁছায়। গ্রামে পৌঁছেই সে সেখানে উপস্থিত সকলকে ঘটনাটি খুলে বলে। এদিকে ছোট থেকে বড় কেউই মাঠে যেতে সাহস পায় না। সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেয় যে গয়ায় গিয়ে হরিদাসের পিণ্ডদান করাতেই হবে। দরকার পড়লে সকলে কিছু কিছু করে অর্থ সাহায্য দিয়ে তার ছেলের হাতে তুলে দেবে, যাতে সুষ্ঠুভাবে গয়ায় গিয়ে তার বাবার পিণ্ডদান সে করাতে পারে। কথা মতো সবাই কিছু অর্থ সাহায্য নিয়ে হরিদাসের বাড়িতে যায়, সাথে সমস্ত ঘটনা তার ছেলেকে খুলে বলে। ছেলের হাতে তুলে দিয়ে সেই অর্থ তারা বলে যে গয়ায় গিয়ে তুমি তোমার বাবার পিণ্ডদান করো। মুসলিমরা বলে, আমাদের জাতির মধ্যে হলে আমরা মিলাদ করতাম, কোরআন পাঠ করতাম। তোমাদের জাতির মধ্যে যেহেতু পিণ্ডদান করার রীতি রয়েছে, তাই তুমি গয়ায় যাও, পিণ্ডদান করো, যাতে তোমার বাবার আত্মা শান্তি পায়। এরপর হরিদাসের ছেলে সকলের সাহায্যকৃত অর্থ নিয়ে গিয়ে গয়ায় তার বাবার পিণ্ডদান করে আসে। এই পিণ্ডদানের পর মাঠে বা বটগাছের নিচে আর কোনো অস্বাভাবিক ভুতুড়ে ঘটনা ঘটেনি। আজকের মতো এটুকুই। আবার আগামী মঙ্গলবার নতুন একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে তোমাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, তোমাদের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করে দিও তোমাদের পরিচিত সকলের সঙ্গে, যাতে তারা আমাদের এই সব ঘটনাগুলি শুনতে পারে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এরকম কোনো ঘটনা জানা থাকলে আমাদের লিখে পাঠাতে পারো। আমাদের স্ক্রিনে দেওয়া ইনস্টাগ্রাম আইডি অথবা ইমেল আইডি দুটোতে তোমরা ঘটনা পাঠাতে পারো। প্রতিটি ঘটনা প্রেরকদের জন্য থাকবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্পেশাল গিফট। তাহলে সবাই এখনকার পর্যন্ত আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। এরই মধ্যে বলে রাখি, আমাদের কাছে আরও একটি ঘটনা এসেছে, যেটি ঠিক 2 দিন আগেই ঘটা। সেই ঘটনাটি আমরা সেই স্পটে গিয়ে একটি লাইভ ভিডিও করব, সাথে ঘটনাটি এর মধ্যে আপলোড করব। আমরা চাইছি মঙ্গলবারের আগেই সেই ঘটনাটির একটি অংশ আমাদের চ্যানেলে আপলোড করার জন্য। তো তোমরা সবাই একটু অ্যাক্টিভ থেকো, যে কোনো মুহূর্তে আমরা ঘটনাটি আপলোড করতে পারি। টাটা।